জাতীয় সংসদ অধিবেশন আজকে দ্বিতীয় দিনের মতো চলছে। তো এরই মধ্যে বেশ কিছু প্রশ্নোত্তরমূলক আলোচনা হয়েছে এবং ইন জেনারেল আলোচনাও হয়েছে। তো এইসব আলোচনার মধ্য দিয়ে বেশ গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়েও এমন কিছু ঘটনা, এমন কিছু আলোচনা হয়ে গেছে যে আলোচনাগুলো আমাদেরকে আবারও দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। সবচেয়ে বেশি দুশ্চিন্তার মধ্যে ফেলেছে প্রত্যেক সরকার আসলেই যেটা করে সেটা হচ্ছে শিক্ষা নিয়ে তারা এক ধরনের পরীক্ষামূলক নিরীক্ষামূলক কাজ করে থাকেন। মানে গিনিপিগ বানিয়ে ফেলেন শিক্ষার্থীদেরকে নিয়ে, তারা এটার উপর পরীক্ষা নিরীক্ষা চালান, যার ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়, অভিভাবকরা ক্ষতিগ্রস্ত হয়। তো এবার আমরা দেখলাম হাসনাত আবদুল্লাহ একটা প্রশ্ন ছুড়ে দিলেন মাননীয় শিক্ষামন্ত্রীকে। তো সেই প্রশ্নের ভেতর থেকে বোঝা যাচ্ছে যে হাসনাত আবদুল্লাহরা আসলে কি চায়, এবং এই চাওয়াটা এই দেশের মানুষের জন্য, শিক্ষার্থীদের জন্য, অভিভাবকদের জন্য কত বড় বাজে ইম্প্যাক্ট ফেলতে পারে, প্রভাব পড়তে পারে, সেইটি ভেবেই খুব দুশ্চিন্তা হচ্ছে। কারণ হাসনাত আবদুল্লাহ এই মুহূর্তে বিরোধী মহলে যে পরিমাণ জনপ্রিয়, যদি তার এই প্রস্তাবনা, তার এই চিন্তা এবং এহসানুল হক মিলন মাননীয় শিক্ষামন্ত্রী যেটা বললেন যে হ্যাঁ আগের পদ্ধতি তিনি আসলে পছন্দ করছেন না, তো সব মিলে যেটা হতে যাচ্ছে সেটি আসলে ভীষণ বড় ধরনের একটি দুশ্চিন্তার বিষয়। কি সেটি? সেটি হচ্ছে যে এন্ট্রি লেভেলে, মানে একেবারে এন্ট্রেন্স, যেটাকে হাসনাত আবদুল্লাহ বলছে এন্ট্রেন্স লেভেল, সে এন্ট্রেন্স লেভেলে এসে প্রাথমিক শিক্ষায় আহ, ভর্তি হবে কিভাবে? সে ভর্তি প্রক্রিয়া কি ভর্তি পরীক্ষার মাধ্যমে হবে নাকি লটারির মাধ্যমে হবে? তো হাসনাত আবদুল্লাহ এখানে খুব সূক্ষ্মভাবে একটা ইঙ্গিত দিয়েছেন যে মেধাকে অবদমিত করে রাখার চেষ্টা চলে। হ্যাঁ, যে ওখানে মেধাবীদের ভর্তি না করে লটারির মাধ্যমে যে কাউকে ভর্তি করা হয়। হাসনাত আবদুল্লাহ হয়তো ভুলে গেছেন আসলে মেধাবী কাকে বলে। যে বাচ্চাটার, যে শিশুটার এখনো স্কুলে পড়ারই সুযোগ হয়নি, সেই ছেলেটার আবার মেধা পরীক্ষা কিভাবে হবে ভর্তি পরীক্ষার মাধ্যমে? এর মানে হচ্ছে ভর্তি পরীক্ষা, ভর্তির আগে তোমাকে একটা ভর্তি পরীক্ষা দিতে হবে, সেই ভর্তি পরীক্ষার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে, সেই প্রস্তুতির জন্য তোমাকে কোচিং এ যেতে হবে, সেই কোচিং এ দিন রাত বাবা মা তোমাকে ঘষা মাজা করে, টিচাররা ঘষা মাজা করে তোমাকে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ করবেন, এবং শেষ পর্যন্ত তুমি একটা ভালো স্কুলে, সরকারি স্কুলে ভর্তি হবে। অর্থাৎ এই সুযোগটা কয়জন শিক্ষার্থীর পক্ষে, কয়জন শিশুর পক্ষে পাওয়া সম্ভব? রুরাল লেভেলে যদি আমরা গণমানুষের কথা চিন্তা করি, যে কোচিং এ পড়িয়ে 24 ঘন্টা একটা বাচ্চাকে দিয়ে ঘষা মাজা করে, পলিশিং করে তারপরে ভর্তি পরীক্ষায় অবতীর্ণ করার মতো অভিভাবক, এরকম অভিভাবকদের পার্সেন্টেজ কত, এই ধরনের শিক্ষার্থীর সংখ্যা কত, এই ধরনের অ্যাবিলিটি কতজনের আছে? অর্থাৎ এই যে সুন্দর একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান, বা আমরা যেটাকে বলছি যে মূল্যবান শিক্ষা, সেই শিক্ষা থেকে এবং অল্প খরচে যে শিক্ষা, সরকারি শিক্ষা, সরকারি প্রতিষ্ঠানে পড়া, এই সুবিধা থেকে অধিকাংশ দরিদ্র শ্রেণীর শিক্ষার্থীরা বাদ পড়ে যাবে, অভিভাবকরা তার ধারে কাছে পর্যন্ত যেতে পারবে না। একটা উদাহরণ দেই, আহ, এই যে ক্যাডেট স্কুলগুলোর যে ভর্তি, ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের যে ভর্তি প্রক্রিয়া, এটা কিন্তু এখনো ভর্তি পরীক্ষার মাধ্যমে নেওয়া হয়, এবং এই ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ব্যাপক বড় ধরনের কোচিং বাণিজ্য চলে। এই প্রস্তুতি 2 বছর আগে থেকে, যে ছেলেটা ক্লাস 7-এ ভর্তি হবে সে 5-6 থেকেই শুরু করে কোচিং করা, অনলাইন কোচিং, অফলাইন কোচিং, নানা ধরনের পড়ালেখা করে সে ওই কোচিং এ ভর্তি হওয়ার জন্য চেষ্টা করে। তো এই যে কোচিং করা, এই প্রচেষ্টা করা, এই যে অনলাইন থেকে কোচিং শেখা, এইটা আসলে কতজন পারিবারিকভাবে, কতজন শিশু বা সন্তান এটা অ্যাভেল করতে পারে? অধিকাংশের ক্ষেত্রেই এটা পসিবল নয়। অর্থাৎ আমরা দেশের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের প্রবেশাধিকার এখানেই স্টপ করে দিচ্ছি, যখন আমরা লটারির পরিবর্তে মেধার নাম দিয়ে একটা শিশুকে, যখন তার পড়ার বয়স নয় বা যখন তার এই পরীক্ষা ভীতি তার মধ্যে তৈরি হওয়ার কথা নয়, সেই শিশুটাকে তখন এত বেশি পড়ার চাপ দেই, পরীক্ষার জন্য প্রস্তুতি করার নামে তার উপর এত বেশি টর্চার চালাই, যেটি হাসনাত আবদুল্লাহ হয়তো কল্পনাও করতে পারছেন না, কারণ তিনি এখনো সেই জায়গাটায় আসেননি। একটা বাচ্চার উপর টর্চার করতে করতে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর জন্য, ভর্তি পরীক্ষায় পাশ করানোর জন্য একটা শিক্ষার্থীর উপর, একটা শিশুর উপর যে ধরনের মানসিক টর্চার করা হয় এবং যে ধরনের টর্চার চলে অভিভাবকদের উপর, সেইটা হয়তো হাসনাত আবদুল্লাহ কল্পনাও করতে পারেন না। শুধু এই কারণে ভারতে
অনেক শিক্ষার্থী, অনেক অভিভাবক আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয় যখন তারা দেখে তাদের বাচ্চাটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছে না, ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার পর ফেল করছে। এই মনের দুঃখে সে অভিভাবক আত্মহত্যা পর্যন্ত করে। এমন ঘটনা ইন্ডিয়ায় আছে, আপনারা সার্চ করলে দেখতে পাবেন। বাংলাদেশে এই যে সব ভালো ভালো সুযোগ সুবিধাগুলো, গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধাগুলো টাকাওয়ালাদের জন্য বরাদ্দ হয়ে যাচ্ছে শুধুমাত্র এই ধরনের পদ্ধতির কারণে। বিগত সরকার অনেক খারাপ কিছু করেছে, কিন্তু তার মধ্যে অনেক ভালো কিছু করেছে। তার মধ্যে এটি একটি, যে কেউ এখানে লটারিতে অংশ নেবে তার জন্য তাকে কোনো পড়ার চাপ দেওয়া হবে না, ভর্তি পরীক্ষার মতো এরকম চাপও দেওয়া হবে না। জাস্ট লটারিতে টিকে সে ভর্তি হতে পারবে। তারপর আপনি তাকে পড়ালেখা করান, সে কি মেধাবী না অমেধাবী তখন তার পরীক্ষার বিষয় আছে। পরীক্ষা দিয়ে যে মেধার পরীক্ষা করা হয়, এখানে সবচেয়ে বড় ইনজাস্টিসটা হয়। এই যে ভর্তি পরীক্ষাটা হয়, এমন এমন স্কুল আছে, সরকারি স্কুলগুলোকে এখন এতটা মূল্যবান করানো হয়েছে কারণ অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুধুই ব্যবসা। সেখানে আসলে তেমন কোনো পড়ালেখা হয় না বললেই চলে। যে লেখাপড়াটা হয় সেটা জীবনের জন্য কোনো কাজে লাগে না। অত্যধিক চাপ প্রয়োগের মাধ্যমে একটা শিশুর মেধা বিকাশকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়, তাদেরকে শিক্ষা প্রতিবন্ধী বানানো হয়, শিক্ষা ভীতি তৈরি করে দেওয়া হয়। তো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেশ চাহিদা রয়েছে এবং সেইখানে ভর্তির জন্য এমন এমন অভিভাবক আছেন যে 2 লাখ, 2.5 লাখ, 5 লাখ, 3 লাখ, 1 লাখ, 50,000, 30,000 এইরকম টাকা নিয়ে বসে থাকেন এবং তাদের কাছ থেকে এমপিরা, পৌর মেয়ররা, ডিসিরা এবং স্কুলের টিচাররা পর্যন্ত মোটা অঙ্কের ঘুষ খেয়ে তারপরে ওই পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে তাদের পরীক্ষা নিয়ে তাদেরকে মেধাবী হিসেবে ভর্তি করানো হয়। হাসনাত আব্দুল্লাহ আবার সেই দুর্নীতির সুযোগটা করে দিতে চাচ্ছেন, আবার সে টাকা দিয়ে সন্তানদেরকে ভর্তি করার সুযোগটা করে দেওয়ার জন্য সরকারকে, মাননীয় শিক্ষামন্ত্রীকে অফার দিলেন এবং শিক্ষামন্ত্রীও বললেন যে হ্যাঁ, এটা পরিবর্তন করা হবে। তাহলে শেষ পর্যন্ত আমাদেরকে আবার সেই ব্যবস্থার মধ্যে যেতে হচ্ছে, যে ব্যবস্থায় শুধুমাত্র বড়লোকের ক্রিম ছেলেরা। কি সুন্দর এক মেধা যাচাইয়ের প্রক্রিয়া! একটা বাচ্চা 8টা প্রাইভেট পড়ে, 10টা প্রাইভেট পড়ে, 10 জায়গায় প্রাইভেট পড়ে, ওই স্কুলের টিচারদের কাছে প্রাইভেট পড়ে, কোচিং করে, তারপরে সে একটা রেজাল্ট করে, সেই রেজাল্টের ভিত্তিতে তাকে বলা হয় মেধাবী। আর একটা বাচ্চা খেয়ে না খেয়ে কোনো রকম স্কুলে গিয়ে পড়ালেখা করে সে একটা রেজাল্ট করে, সে মেধাবী নয়। দুনিয়ার সকল সুযোগ সুবিধা দিয়ে আপনি একটা ছেলেকে ভালো রেজাল্ট করাচ্ছেন, সে মেধাবী। আর দুনিয়ার কোনো সুযোগ সুবিধা যে ছেলেটা পাচ্ছে না, অ্যাভেল করতে পারছে না, এক একটা টিউশনির জন্য 5,000, 10,000, 20,000 টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে এক একটা শিক্ষার্থীর পেছনে, তাও এই মাধ্যমিক লেভেলে। যে যার বাবা তাকে 8টা প্রাইভেট পড়াতে পারে 8,000 টাকা, 10,000 টাকা খরচ করে বা 15,000 টাকা খরচ করে, এবং যে এইভাবে পড়ার মধ্য দিয়েই তার জীবনের সকল কিছু বাদ দিয়ে শুধুমাত্র টিউশনি পড়তে 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 একটা A+ পায় বা রেজাল্ট পায়, হাসনাত আব্দুল্লাহ বলতে চান সে মেধাবী। আর যার রেজাল্ট খারাপ হচ্ছে, যে ভর্তি পরীক্ষা টিকতে পারছে না, সে অমেধাবী। ভর্তি পরীক্ষা টেকার জন্য যা যা করা লাগে, যে পরিমাণ পড়া লাগে, যে পরিমাণ অভিভাবকদের সচেতনতা, অভিভাবকদের সময়, টিউশনি দেওয়া লাগে, সেই খরচ কি হাসনাত আব্দুল্লাহ দিয়ে দিবেন? তার মানে হাসনাত আব্দুল্লাহ চাইছেন যে শুধুমাত্র তার মতো, সে যেরকম কোচিং এ পড়ায় এইরকম প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে পড়ালেখা করে তাদের পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে যেন এক একজন শিক্ষার্থী এরকম ভালো স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পায়। তাহলে দরিদ্রদের জন্য তার অফার কি? আরেকটা বিষয় ভাবা হয়েছে, সেটি হচ্ছে হাসনাত আব্দুল্লাহ যেটি বলতে চেষ্টা করেছেন সেটি হলো যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে ভালো শিক্ষার্থী পাওয়া যায় না। এই যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভালো শিক্ষার্থী পাওয়া যায় না, এটা আসলে এই প্রাথমিক লেভেলের এই শিক্ষা পদ্ধতির জন্য, এর জন্য দায়ী না। এর জন্য দায়ী মাধ্যমিক লেভেলের শিক্ষা পদ্ধতিগুলো। এই শিক্ষা পদ্ধতিতে ম্যারিটোরিয়াস করে গড়ে তোলার কোনো পদ্ধতি নাই। এখানে আছে গল্প মুখস্থ করা, গল্পের ক্যারেক্টার মুখস্থ করা, যেগুলো আসলে মুখস্থ করা মেধার সাথে কোনো সম্পর্কই নাই। মুখস্থ বিদ্যা কখনোই মেধার সাথে সম্পৃক্ত নয়। একটা সন্তান, একটা বাচ্চা, একটা শিশু, একটা শিক্ষার্থী একটা বিষয় কিভাবে সে অনুধাবন করলো, এই অনুধাবনের, তার উপলব্ধির প্রকাশ করার কোনো সিস্টেম বর্তমান শিক্ষা পদ্ধতিতে নেই। যার ফলে সে শুধু চেষ্টা করে সে যতটুকু মুখস্থ করতে পারছে, সেই মুখস্থটুকু বমির মতো উগলে দিতে পারছে, সেটার উপরই তার মেধার পরীক্ষা হচ্ছে।
সেই ব্যবস্থাকে পরিবর্তন না করে এই গদবাঁধা সিস্টেমের যে পরীক্ষা, এই পরীক্ষায় একে তো মুখস্থ করে দিচ্ছে অথবা নকল করে, যেখানে নকল হচ্ছে সেখানে নকল করে মেধাবী প্রমাণ হয়ে যাচ্ছে, A+ পেয়ে যাচ্ছে। যাকে দেখা যায় ক্লাসে কিছুই পারে না কিন্তু সেও নকলের বদৌলতে A+ পেয়ে যাচ্ছে, কারণ MCQ আছে, MCQ গুলো মানে টিচাররা নিজেরাই নকল করে মানে নিজেরা ওইগুলো পূরণ করে দিচ্ছেন। সেখানে একটা অ্যামাউন্ট মানে বড় একটা সংখ্যা নাম্বার পেয়ে যাচ্ছে, 30-এ 30 পেয়ে যাচ্ছে, 29 পেয়ে যাচ্ছে, 28 পেয়ে যাচ্ছে। তো এই যে এরকম ভুল পদ্ধতির পরীক্ষা পদ্ধতির মাধ্যমে যে মেধার পরীক্ষা নেওয়া হয়, এদেরকে মেধাবী বলে যে স্বীকৃতি দেওয়া, এটা আরো গণ্ডমূর্খের মতো একটা কথা। বাংলাদেশের যে পরীক্ষা পদ্ধতি আছে এখানে কোনোভাবে মেধাবীর পরীক্ষা নয়, মেধার পরীক্ষা হয় না। অতএব এদেরকে মেধাবী হিসেবে স্বীকৃতি দেওয়া, আবার মেধাবীদের দমন করে রাখার যে টার্মটা এখানে সে হাসনাত আব্দুল্লাহ ব্যবহার করেছে, এটা সম্পূর্ণ ভুল টার্ম, কাটো। দ্বিতীয় আরেকটি প্রসঙ্গ এসেছে, একমুখী শিক্ষা ব্যবস্থার দিকে যাওয়া যায় কিনা, ভাববে কিনা, এরকম একটি প্রশ্ন এখানে তোলা হয়েছে। তো সেই একমুখী শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক ধরনের অনেকমুখী শিক্ষা ব্যবস্থা আছে, যদিও সে 3টার কথা বলেছে। সে বলেছে ইংলিশ মিডিয়াম, মাদ্রাসা মিডিয়াম, তারপরে স্কুল মিডিয়াম, সাধারণ স্কুল মিডিয়াম। তো এর বাইরেও আরো কিছু মিডিয়াম আছে। স্কুলের মধ্যেই কমার্স আছে, সায়েন্স আছে, আর্টস আছে। এগুলোকে এক করা হয়েছিল, কিন্তু সেটা খুবই ভালো ছিল, কিন্তু সেটাকেও বাংলাদেশের অভিভাবকরা, পণ্ডিতেরা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অতিমাত্রায় যারা পণ্ডিত, সে পণ্ডিতেরা এবং সোশ্যাল অ্যাক্টিভিস্টরা এই পদ্ধতিকে কোনোভাবেই বাংলাদেশের সাথে অ্যাডজাস্ট করার সুযোগ দেন নাই। এটাকে পরীক্ষামূলক 1-2 বছর দেখারও সুযোগ তারা দেন নাই। তো এতমুখী শিক্ষা ব্যবস্থা কিভাবে এক করা হবে, বিশেষ করে মাদ্রাসা এবং স্কুল কিভাবে এক করা হবে, এটা পসিবল না। এটা হলে খুবই ভালো হতো, কারণ আমরা দেখছি মাদ্রাসার শিক্ষার্থীরা স্কুল শিক্ষার্থীদের চেয়ে অন্তত 4টা সাবজেক্ট বেশি পড়ছে, বা 400 মার্কস বেশি তাদের পড়া লাগছে, যেটা তাদের জীবনে আর কোথাও সার্টিফিকেটগতভাবে আর কোনো কাজে লাগছে না। একটা ছেলে, একটা শিক্ষার্থী মাদ্রাসায় আলিম পাশ করছে একটা স্কুল শিক্ষার্থীর চেয়ে 400 মার্ক অতিরিক্ত নাম্বার নিয়ে, অতিরিক্ত প্রেশার নিয়ে। এরপর সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তার এই অতিরিক্ত পড়ার বা এই অতিরিক্ত সাবজেক্টের আর কোনো কার্যকারিতা থাকছে না। যদি মাদ্রাসায় সে পুরোপুরি মাদ্রাসায় পড়তো, তাহলে তার এই 4টা সাবজেক্ট, যেমন ফিকা, আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, কোরআন হাদিস, এই সাবজেক্টগুলো ফিউচারে তার আর কোনো কাজে লাগছে না যদি সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। আর মাদ্রাসার ছাত্র হোক আর যেখানকার ছাত্র হোক, একটু মেধাবী, একটু ভালো পড়ালেখা বা একটু ভালো ক্যারিয়ার যারা আশা করে, তার প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখে। তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যারা স্বপ্ন দেখে, তারা যখন ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হয়, তখন তাদের কাটতো। তো এই একমুখী শিক্ষা ব্যবস্থা যদি চালু হয়, প্রথমত রাজি হবে না মাদ্রাসার স্টেক হোল্ডাররা, মানে মাদ্রাসার শিক্ষক হুজুররা এটা কোনোভাবে মেনে নেবে না, কারণ একমুখী শিক্ষা ব্যবস্থা বললেই তারা মনে করে যে স্কুল শিক্ষা কার্যক্রম। এবং বাস্তবতাও তাই, যে আসলে একমুখী শিক্ষা ব্যবস্থা হলেও সেখানে এই আরবি, ফিকা, কোরআন, হাদিস, এরকম 6-7টা সাবজেক্ট যে আরো আছে 400 মার্কসের, তো এগুলো আসলে কোথায় যাবে? তো এগুলোর তো একটা গুরুত্ব আছে, এগুলো তো পড়তে হবে। এইটা সরকার কোনোভাবে আর সমন্বয় করতে পারে না। আবার মাদ্রাসার মধ্যে যদি শুধু কমি বা আলিয়া যে কোনো একটা রাখা হয়, কমি রাখলে তাদের কোনো সার্টিফিকেট হবে না। সার্টিফিকেট সরকার না হয় আইওয়াস দিল একটা, কিন্তু তারা বাংলা, ইংরেজি বা অঙ্ক এগুলোর মধ্য দিয়ে, বা স্কুলের যে শিক্ষা মানে চাকরি বাকরিগুলো আছে, স্কুল শিক্ষার মাধ্যমে যেটা হয়, বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য যেগুলো পড়তে হয় বা পড়ানো হয়, সেখানে গিয়ে কওমিরা আবার পিছিয়ে পড়বে। তো কিন্তু এখন যদি কওমিদেরকে বলা হয় যে না, কওমি বাতিল করে মাদ্রাসা শিক্ষা বা আলিয়া মাদ্রাসা শিক্ষা হোক, তাহলে তারা এটার সাথে ব্যাপক বড় ধরনের বিতর্ক সৃষ্টি করবে। কারণ ওইখানে কিতাবাদি পড়ানো হয় না, মেন কিতাব পড়ানো হয় না, এটা পড়ানো হয় না, ওইটা পড়ানো হয় না, এরকম নানান যুক্তি তারা সেখানে দেখাবেন। আবার আগে যেটা ছিল, সত্যি সত্যি যেটা ছিল, যে কওমিতে বড় বড় কিতাব পড়ানো হয়, মেইন কিতাব পড়ানো হয়, মানে এই কিতাবে আসলে কি আছে আমরা জানিও না, কারণ আমরা এগুলো কিতাব পড়ি নাই। এখন শুনি যে সেই কওমির পরীক্ষাগুলো মোটামুটি গাইড করেই দেওয়া হয়। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে, সেটি মাদ্রাসা হোক, স্কুলের শিক্ষা প্রতিষ্ঠান হোক, তার মান আস্তে আস্তে নিচের দিকে নামছে। কেন নামছে? নামছে কারণ হচ্ছে এটা মাদ্রাসার কারণেও নয়, স্কুলের কারণে নয়, শিক্ষকদের কারণে নয়,
শিক্ষার্থীর কারণেও নয়। এটার মূল কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থার সাথে বর্তমান সময়োপযোগী কর্ম ব্যবস্থার কোনো মিল নেই বলে। মানুষ যাই কিছু করে দুই মুঠো খেয়ে পরে বাঁচতে চায়। তো এই দুই মুঠো খেয়ে পরে বাঁচা আর ধর্মচর্চা দুটো আলাদা জিনিস। মানুষ কৃষি কাজ করে এসে কোন রকম নামাজ পড়ে তসবি তাহলিল করে একটা ঘুম দিতে চায়। মানুষ রিক্সা চালিয়ে 2 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত জোহর নামাজ পড়ে, 4টা খেয়ে আবার বের হতে চায়। তো মানুষের ধর্মটা হচ্ছে, ধর্মীয় অনুভূতিটা এই টাইপের। এখন এই ধর্মীয় অনুভূতির কারণে এমন একটা শিক্ষা ব্যবস্থা যদি তৈরি হয়, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সে বাস্তব ভিত্তিক চাকরি বা বর্তমানে বাংলাদেশের যে ধরনের চাকরিগুলো আছে, বিসিএস এর চাকরি কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থেকে যদি পিছিয়ে পড়ে, সে তখন এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে অপছন্দ করতে শুরু করে। যতক্ষণ পর্যন্ত তার ধর্মীয় অনুভূতিটা থাকে ততক্ষণ পর্যন্ত এই শিক্ষার জন্য সে লড়াই করে, চেষ্টা করে, কিংবা তার বাবা মা আবেগের জন্য এদেরকে পড়তে বাধ্য করে, কিন্তু এক পর্যায়ে এসে তারা হতাশায় ভোগে। তো কর্ম ব্যবস্থার সঙ্গে মিল রেখে যদি কোনো শিক্ষা ব্যবস্থা সাজানো না হয়, তাহলে সেই ক্ষেত্রে এই শিক্ষা ব্যবস্থার মান অবনতি ঘটতেই থাকবে। শিক্ষা ব্যবস্থার মূল টার্গেটই হয়ে গেছে কর্মসংস্থানে প্রবেশ, এবং আমরা এই যত বড় কথাই বলি না কেন, আসলেই তাই। এই সার্টিফিকেট, এই বিশ্ববিদ্যালয়, যাই কিছু আছে, চাকরির বাজার বাড়ানো ছাড়া আর কিছু না। তো যদি এমন হয় যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে, সেই ঢেলে সাজানোরও সুযোগ এই গণতান্ত্রিক দেশে হবে না। কারণ যেটাই করা হোক তার বিরুদ্ধে কেউ থাকবে। যত ভালো কিছু করা হোক তার বিরুদ্ধে যুক্তি থাকবে, বিরুদ্ধে মানুষ থাকবে। যেমন একটা জিনিস না বললেই নয়, বাংলাদেশের পরীক্ষা পদ্ধতি একটা ক্লাস পর্যন্ত না থাকাই উচিত। এটা বিদেশি শিক্ষা ব্যবস্থার সাথে মিল আছে, এরকম শিক্ষা ব্যবস্থা বিদেশে আছে। এই পরীক্ষা পদ্ধতিটা কেন বাতিল করা উচিত? কারণ পরীক্ষা পদ্ধতিটা ভুল পদ্ধতি। একটা বাচ্চা কতটুকু মুখস্থ করতে পারলো, এইটা দিয়ে সে আসলে কি অর্জন করলো? একটা বাচ্চা জীবনে যা শিখলো, সে তার জীবনে কতটুকু কাজে লাগাতে পারলো, তার দক্ষতাটা এখানে বা যোগ্যতাটা এখানে প্রমাণিত হয়। একটা স্টুডেন্ট A+ পায় বা ভালো রেজাল্ট করে বা ফার্স্ট ক্লাস পায়, কিন্তু সে জীবনে কোনো কাজ করতে পারে না। তাহলে এমন শিক্ষা ব্যবস্থা, এমন রেজাল্ট, এমন মেধাবী দিয়ে আসলে সমাজ কি করবে? তো এই জায়গাগুলোকে ভেবে যদি কোনো শিক্ষা পদ্ধতি তৈরি করা হয়, দাঁড় করানো হয়, তাহলেও সেটিও মানুষ বিতর্কে পড়বে, এবং গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার কখনোই চাইবে না অধিকাংশ জনগণ তার বিরুদ্ধে চলে যাক। আর যার ফলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আসলে তেমন কোনো পরিবর্তন হবে না। শিক্ষার্থীদের উপর বারবার পরীক্ষামূলক নিপীড়ন চালানো হবে। তারা আসলে এই লেখাপড়াটাকে কোনোভাবেই পছন্দ করার মতোই জায়গায় নেই। কারণ এমন পরীক্ষা, এমন পড়ালেখা কেউ আসলে পছন্দ করে না। একজন শিক্ষার্থী যা পছন্দ করে, সে যা চায়, সেটি তার এই শিক্ষা ব্যবস্থায় নাই, এবং সে এটি পায় না। যার ফলে এই শিক্ষা ব্যবস্থার সাথে সে অ্যাডজাস্ট করতে পারে না, এবং কর্মজীবনে সে তার ওই সার্টিফিকেটটুকু ছাড়া তার ওই শিক্ষা ব্যবস্থাকে আর কোনোভাবে কাজেই লাগাতে পারে না। এমন অনেক শিক্ষা আছে যেটি তার কর্মজীবনে কোনো কাজে লাগে না, শুধুমাত্র একটা সার্টিফিকেট ছাড়া। যার ফলে দেখা যায় কি, মানে জাল সার্টিফিকেট দিয়ে একজন লোক 25 বছর 20 বছর চাকরি করে, কেউ ধরতে পারে না। এটি কেন? কারণ হলো যে আসলে তার ওই চাকরিতে তো আসলে সার্টিফিকেট লাগে না। তো সব মিলে যেটি আমাদের চাওয়া থাকবে, সেটি হচ্ছে এই ছেলে মেয়েদেরকে নিয়ে আর কোনো পরীক্ষা নিরীক্ষা আপনারা চালায়েন না, আর এদের কোনো টেস্ট নিয়েন না, আপনাদের গিনিপিক বানায়েন না। আপনারা যাই কিছু করেন তার উপর স্টেক হোল্ডারদের মতামত নেন। এই স্টেক হোল্ডারদের মধ্যে আবার গ্রামের মানুষদেরকে অবশ্যই রাখবেন, দরিদ্র জনশক্তিকে রাখবেন। শিক্ষামন্ত্রী বলেছেন সেমিনার সিম্পোজিয়াম করবেন। এই সেমিনার সিম্পোজিয়ামে দেখা যাবে যে দরিদ্র জনগোষ্ঠী বা অশিক্ষিত জনগোষ্ঠী এখানে অংশগ্রহণই করতে পারছে না। তাহলে তাদের চাহিদাটা আসলে কিভাবে পূরণ হবে? জন আকাঙ্ক্ষা আসলে কিভাবে পূরণ হবে? এই শিক্ষা ব্যবস্থায় কিভাবে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে? এই মানুষগুলো কিভাবে শিক্ষিত হবে? এই বিষয়টা আসলে ভাবতে হবে। আর যদি লটারি বাতিল করে আবারও সেই হাসনাতের মতো মেরিটোক্রেসির মেধার মূল্যায়ন করতে যায়, তাহলে দুর্নীতির মূল্যায়ন করা হবে এবং টাকার মূল্যায়ন করা হবে। যাদের সামর্থ্য আছে টাকা ব্যয় করে সন্তানকে কোনো একটা স্কুলে, প্রাইমারি স্কুলে বা সরকারি স্কুলে ভর্তি করার আগেই ঘষা মাজা করার, অনেক পড়ালেখা করানোর, অনেক কোচিং দেওয়ার, তার উপর লেখাপড়ার নামে ভীষণ ধরনের টর্চার করার, শুধুমাত্র তারাই এইসব প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাবে। এবং যাদের টাকা আছে তারা স্কুলের প্রধানকে কিনবেন, ডিসিকে কিনবেন, তারা ভর্তিতে যারা প্রভাব, এমপিকে কিনবেন,
পৌর মেয়রকে কিনবেন, কিনে এই স্কুলগুলোতে ভর্তির সুযোগ পাবেন। গ্রামের ওই দরিদ্র শিশুটি, শিক্ষার্থীটি জীবনে তার শিক্ষার যে মৌলিক অধিকার, সেই শিক্ষা পাওয়ার আগেই ঝরে পড়বে। সে একটি প্রাইভেট স্কুলে ভর্তি হবে, সে একটি কিন্ডারগার্টেনে ভর্তি হবে এবং সেখানে সে কারি কারি টাকা ঢালবে এবং সেটা একসময় তার পরিবারের পক্ষে সম্ভব হবে না, সে শিক্ষা থেকে বঞ্চিত হবে। অতএব এসব নিয়ে যারা কথা বলবেন, অনেক সুচিন্তিতভাবে কথা বলার অনুরোধ রইল। নয়তো আপনি যেদিকেই কথা বলবেন না কেন, কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হবে। আপনি হয়তো একদিকের ভালোটা চিন্তা করছেন, আরেক দিকের ভালোটা টেরই পাচ্ছেন না। অতএব এই আলোচনাগুলো আরো গভীরভাবে হওয়া দরকার। এরকম সংসদের এক দুইটা প্রশ্নে হঠাৎ করে পপুলিস্ট রাজনীতির সহায়কের হওয়ার জন্য এই ধরনের কথা বলা উচিত নয়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।